যখন একই দেশে বসে একই টাকা খরচ করে একই কোম্পানির দুইটা ফোন কিনে দেখবেন দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তখন একটা সুন্দর বা গুছানো এনার্জেটিক ইন্ট্রো দেওয়ার এনার্জি কই থেকে পাবেন? আসসালামু আলাইকুম, এটিসি থেকে আছি আমি তানভীর। কোম্পানিটা হচ্ছে রিয়েলমি, বাজেটটা 30,000, আর দেশটা তো আমার আপনার প্রিয় বাংলাদেশ। এখন দুইটা ফোনের মধ্যে একটা হচ্ছে সদ্য বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়া, সমালোচনার ঝড় খাওয়া রিয়েলমি 12, অন্যটা হচ্ছে আনঅফিসিয়ালি দেশে ঢোকা সুপার ডুপার হাইপ রিয়েলমি নার্জো 70 টার্বো। এখন দুইটা ফোনেই আপনি 6.67 ইঞ্চের ডিসপ্লে পাবেন উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, খালি নার্জো 70-তে ওলেড আর রিয়েলমি 12-এ অ্যামোলেড। দেন দুটোতেই 8 GB র্যাম পাবেন, সেম 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন, আর লাস্টলি পাবেন এক্স্যাক্ট সেম ইউআই। তবে মূল সমস্যাটা বাঁধবে পারফরমেন্সে এসে। আর এই দুইটা ফোনই কিন্তু আমাদের কাছে এসেছে ডেজেল থেকে। টপ কোয়ালিটির আফটার সেল সার্ভিস আর ডেজেল কেয়ার প্লাস দিয়ে বাংলাদেশে আজ তারা বেশ পরিচিত। এজন্যই অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে ডেজেল কিন্তু বেশ রিলায়েবল একটা চয়েস। একই দেশে বসে একই টাকা খরচ করে আপনি আনঅফিসিয়াল নার্জো 70-তে পাবেন ডায়মেনসিটি 7300 চিপসেট, আর অফিসিয়ালি রিয়েলমি 12-এ পাবেন তার অর্ধেকেরও কম পারফরমেন্স উইথ বাপদাদা আমলের স্ন্যাপড্রাগন 685। সাথে আবার ভেপর কুলিং চেম্বারও দিয়ে দিছে, মানে মশা মারতে কামান না, ডিরেক্ট নিউক্লিয়ার মেরে দিছে। আর এই পারফরমেন্সের জন্যই বাংলাদেশে খুবই সমালোচনার শিকার হয়েছে রিয়েলমি 12, যদিও আজকে আমি ওইদিকে আগাচ্ছি না। রিয়েলমি 12-এর একমাত্র সেভিং ড্রেস হিসেবে থাকছে সনি লাইটিয়া 600 সেন্সর উইথ ওআইএস। তবে সেটা দিয়েও নার্জো 70 টার্বোর সাথে পার্থক্যটা কিন্তু মাত্র 15 থেকে 20% হাইয়েস্ট। এখন কষ্টের টাকা খরচ করে অফিসিয়াল ফোন কিনে প্রাপ্তি থেকে অপ্রাপ্তির লিস্টটা যদি বড় হয়ে যায় তাহলে তো একটু ঝামেলা, তাই না? আর এই বৈষম্যের কারণটা জানতে আমাদের একটু মার্কেট অ্যানালাইজ করা দরকার। রিয়েলমি 12 ফোনটার 4G ভেরিয়েন্টটা বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, পাকিস্তানেও পাওয়া যাচ্ছে। সেখানে 60,000 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 25,000 টাকার মতো হয়, কিন্তু বাংলাদেশে পাকিস্তান থেকেও প্রায় 20% বেশি দামে সেল হচ্ছে। অন দি আদার হ্যান্ড নার্জো 70 টার্বো ফোনটার 8/128 GB ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাচ্ছে 17 থেকে 18,000 রুপিতে, যা বাংলাদেশি টাকায় 22 থেকে 23,000 টাকার আশেপাশে। অ্যান্ড বর্তমান হাইপে থাকার কারণে নার্জো 70 টার্বো আমাদের দেশে পাওয়া যাচ্ছে 27 থেকে 28,000 টাকায়। মোট কথা রিয়েলমি 12 না কিনে যদি আপনি এখন নার্জো 70 টার্বো কিনেন তাহলে সেভ করতে পারবেন 2,000 টাকা। আর সেভিংসের কথা থেকে মাথায় আসলো বিকাশ অ্যাপের ডিপিএস ফিচারটার কথা। মাত্র 250 টাকা থেকে শুরু করতে পারবেন আপনার উইকলি ডিপিএস কোনো প্রকার কাগজের ঝঞ্ঝাট ছাড়াই। চালু করতে সুন্দর মতো বিকাশ অ্যাপের সেভিংস অপশনে চলে যান, নতুন সেভিংস খুলনে ট্যাপ করুন, ডিপিএস এর টাইপ সিলেক্ট করে তারপর আপনার ম্যাচুরিটি টাইম সিলেক্ট করুন, দেন নিজের পছন্দ মতো ব্যাংক সিলেক্ট করে নমিনির ইনফরমেশন দিন, তারপর জাস্ট নিজের পিনটা ইনসার্ট করে স্টার্ট করে দিন আপনার উইকলি ডিপিএস। আর যখন 6 থেকে 12 মাস পর আপনার উইকলি ডিপিএসটা ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু কোনো প্রকার এডিশনাল চার্জ ছাড়াই আপনি ক্যাশ আউট করতে পারবেন। এখন বিকাশ ডিপিএস এ ক্যাশ আউটের সময় কোনো এডিশনাল চার্জ গুনতে না হলেও রিয়েলমির মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে কিন্তু বড় অঙ্কের একটা ট্যাক্স গুনতে হয়। এখন ইম্পোর্টেড ফোনের ট্যাক্স 58%, এটা আমি আপনি সবাই জানি। বাট দেশের বাজারে বিলিয়ন টাকা ইনভেস্ট করে যারা ফোন অ্যাসেম্বল করে তাদেরও কিন্তু ফিসক্যাল ইয়ার 2023 থেকে সর্বোচ্চ 22%-এর মতো ভ্যাট দিতে হচ্ছে। আর এই কারণেই 30,000 টাকা খরচ করে আমাদের কিনতে হচ্ছে স্ন্যাপড্রাগন 685 ওয়ালা ফোন, যেখানে অন্যান্য কোম্পানিগুলো 30,000-এ G99 G100 দিয়ে পার পেয়ে যাচ্ছে। এখন দোষাদোষি করে না অনেক মজা ভাই, আমরা নিজেও রিয়েলমি 12কে নিয়ে অনেক পচাইছি, বাট আওয়াজটা তুলতে হবে আসল জায়গায় গিয়ে। মানে স্মার্টফোনের ট্যাক্স কমানো বা সংস্কার যেটাই বলেন না কেন, আলটিমেটলি এতে দেশেরও লাভ, জনগণেরও লাভ। দেশের লাভ হবে কারণ আনঅফিসিয়াল ফোনগুলো থেকে কিন্তু সরকার কোনো প্রকার ট্যাক্স পাচ্ছে না, আর বাংলাদেশের মার্কেটের একটা বড় অংশ এই আনঅফিসিয়াল ফোনগুলোই দখল করে রাখছে। ট্যাক্স কমলে ফোনের দাম কমবে, জনগণ অফিসিয়াল ফোনের দিকেই ঝুঁকবে, আর সরকারও বড় অ্যামাউন্টের ট্যাক্স পাবে কোয়ান্টিটিভলি। আর জনগণের লাভটা আসবে আফটার সেল সার্ভিস আর বিভিন্ন ধরনের অফারের রূপে। তবে আজকের দিনে এসে 30,000 টাকা খরচ করে যদি আমাকে এই দুইটা পয়জনের মধ্যে যে কোনো একটা পয়জন চুজ করতে হয় তাহলে আমি চুজ করব নার্জো 70 টার্বোকে। এর মেন রিজনটাই হচ্ছে ফোনের ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেটটা। যদিও এই এনার্জি নামটা তেমন একটা কাজের কিছু না, আসলে এটা ডায়মেনসিটি 7300-এরই একটু এনার্জি এফিশিয়েন্ট ভার্সন। অ্যান্ড ডায়মেনসিটি 7300 কিন্তু এই বাজেটে বেশ ভালো একটা ডিল, সেটা সিনথেটিক বেঞ্চমার্ক দেখলেই বুঝতে পারবেন। স্ন্যাপড্রাগন 685 থেকে দ্বিগুণেরও বেশি পারফরমেন্স পাবেন ডায়মেনসিটি 7300-এ। এই জিনিসটা ডেইলি ইউসেজ, গেমিং দুইটা সিনারিওতেই আমরা টের পেয়েছিলাম। ফোনটায় প্রায় 20 থেকে 25টা অ্যাপ ইনস্টল করে হেভি মাল্টিটাস্কিং করেও কোনো ল্যাগের দেখা পাই নাই। 120 হার্টজ খুব স্মুথলি ড্রাইভ করতে পারছিল, আর 8 GB র্যামটাও ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারছে। সাথে রিয়েলমি UI 5-এর ওভারঅল এক্সপিরিয়েন্সটাও বেশ স্মুথ ছিল, বিশেষ করে যখন আপনি রিয়েলমি 12-এর সাথে তুলনা করবেন। ওইটাই ভাই 5 থেকে 6টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করলেই ফোনটা একদম কাইট হয়ে যায়। বাট যেহেতু বাজেট এন্ডের ফোন তাই দেখা মিলবে ব্লোটওয়্যারের, যদিও এগুলো আনইনস্টল করা যায়। আর আপনার কাছে যদি এই ফোনটার 128 GB UFS 3.1 স্টোরেজটা কম লাগে তাহলে কিন্তু এটাতে মাইক্রো SD কার্ড এক্সপেনশনেরও ব্যবস্থা আছে।
যদিও এটা হাইব্রিড স্লট। আর ইন্ডিয়ান ফোন যেহেতু, তাই এটাতে ডায়ালার হিসেবে পাবেন গুগল ডায়ালার। সো নো চুপি চুপি কল রেকর্ডিং ফর ইউ। তবে কলিং বা সেলুলার নেটওয়ার্কে বেশ ভালো ফিডব্যাক পেয়েছিলাম ফোনটা থেকে। নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে, সাথে হেডফোন জ্যাকও আছে। এই জিনিসটা গেমারদের অনেক কাজের। অ্যান্ড স্পিকিং অফ গেমার্স, এই ফোনটাতে গেম খেলেও বেশ শান্তি পেয়েছি। 90 FPS পাবজি খেলা যায় স্মুথ গ্রাফিক্সে, ফ্রেম রেটও থাকে 85 থেকে 88-এর কোটায়। আর টানা 25 মিনিট গেম খেলেও ফোনটা খুব একটা গরম হয়নি। মানে স্টেইনলেস স্টিলের ভেপর কুলিং চেম্বারটা বেশ ভালোই কাজে দিচ্ছে। দেন মানুষের ফেভারিট ফুটবল গেমটাও খেলেছিলাম ফোনটায়। সব কিছু ম্যাক্সে রেখেও গেমটা মোটামুটি ভালোভাবেই খেলা যাচ্ছিল উইথ সাম মাইনর ফ্রেম ড্রপ। বাট ফ্রেম ড্রপহীন বেস্ট এক্সপিরিয়েন্সটা পেয়েছি স্ট্যান্ডার্ড প্লাস 60 FPS সেটিংসে। এখন ব্যাটারির বেলায় একটা মিক্সড এক্সপিরিয়েন্স পেয়েছি। যখন 90 FPS পাবজি খেলেছি তখন 40 মিনিটেই 8% চার্জ কমছে। আবার যখন লাইট ইউজ, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ইউজ করছি তখন দেখলাম 10.5 থেকে 11 ঘন্টাও এসওডি পেয়েছি। মানে লাইট ইউজের ক্ষেত্রে এটার যে এনার্জি নামটা, এটার অ্যাকচুয়াল এফিসিয়েন্সিটা দেখা যায়। তবে চার্জ শেষ হয়ে গেলে ফোনটার বক্সেই পাচ্ছেন একটা 45 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটার 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মাঝেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল। আচ্ছা, এতক্ষণ এইটুকু তো বুঝতেছেন যে ফোনটায় ভালো পারফরমেন্স দিছে। তাহলে কস্ট কাটিংটা কোথায় করছে? আমি জানি এই প্রশ্নটা আপনাদের মাথায় আসতেছে। আসলে কস্ট কাটিংটা ফোনটার বাকি সব সেক্টরেই একটু একটু করে করছে। যেমন পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ডের। আমাদের টার্বো ইয়েলো কালারের পিছনে যে ফিনিশটা দেখতেছেন এটাও কিন্তু প্লাস্টিক, তবে একটু ম্যাট টাইপের প্লাস্টিক। ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা পড়ে না। এছাড়াও আরও 2টা কালারে পাওয়া যায় ফোনটা। দেন ফোনটা IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন থাকলেও ডিসপ্লেতে কী প্রোটেকশন আছে সেটা নিয়ে কোনো ভ্যালিড তথ্য পাইনি। এছাড়া আরেকটা কস্ট কাটিং ছিল ডিসপ্লেটা 600 নিটস রেগুলার ব্রাইটনেসটা। কড়া রোদে এটা একটু ভালোই প্যারা দেয়, যদিও এই ফোনটার পিক ব্রাইটনেস কিন্তু আবার ঠিকই 2000 নিটস। সো কন্টেন্ট কনজামশনের টাইমে তেমন কোনো প্যারা খাই নেই। ছিল ওয়াইডম্যান L1 সাপোর্টও, আর স্টেরিও স্পিকারটাও ছিল ডিসেন্ট। তবে এই ফোনটার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ডিসেন্টের উপরে। বেশ ফাস্ট একটা সেন্সর, সচরাচর এই বাজেটে আমরা এত ফাস্ট সেন্সরের দেখা পাই না। ওকে, মোটামুটি সব সেক্টরে টাচ করা শেষ, এখন শুধু বাদ আছে ক্যামেরা। আর পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলো থেকে না আমাদের ক্যামেরার দিকে তেমন একটা এক্সপেকটেশন থাকে না। আর এটার যে 50 মেগাপিক্সেলের ছোট সেন্সরটা আছে এটা নিয়েও আমাদের তেমন একটা আশা ছিল না। তবে মেন সেন্সরটার পাশে এরকম বড় একটা ক্যামেরার মতো জিনিস দেখে আমরা আশা করেছিলাম এটা হয়তো ক্যামেরা, বাট এটা কোনো ক্যামেরা না। রিয়েলমি এটাকে অ্যান্টি ফ্লিকার সেন্সর বলতেছে, যদিও এটার খুব একটা কাজ নাই। এখন ছবির কোয়ালিটিগুলো দেখে যতটা আশাহত হব ভেবেছিলাম অতটা অ্যাকচুয়ালি হই নাই। ডে লাইটে বেশ কালারফুল অ্যান্ড ডিটেল ছবি দিচ্ছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ছিল। তবে লো লাইটে একদম ফিজিক্সের রুল মেনে ফোনটার ডিটেলসের পরিমাণ খুবই কমায় দেয়। দেন এগেন কোয়ালিটি যে একদম বেশি ফালায় দেওয়ার মতো তেমনও না। আর পোর্ট্রেটের অবস্থা আর 10টা চাইনিজ ব্র্যান্ডের মতোই, মানে ফেসটা ব্রাইট স্মুথ দুইটাই করবে। তবে এটাতে 2x পোর্ট্রেট তোলা যায় না, যেটা আবার রিয়েলমি 12 যায়। এখন আপনাদের বুঝার সুবিধার্থে রিয়েলমি 12 সাথে সাইড বাই সাইড কিছু পিকচার দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনারা একটা বেটার পিকচার পাবেন 2টা ক্যামেরার। ওকে, দেন ফোনটার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থেকে আমরা ঠিকঠাক আউটপুট পেয়েছিলাম, তবে ছবিগুলো আরেকটু শার্প এক্সপেক্ট করেছিলাম। লাস্টলি ফোনটা কিন্তু 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যায়, বাট ওআইএস না থাকায় স্টেবিলাইজেশনটা খুব একটা জাতেন না। এখন ক্যামেরা নিয়ে সামারি টানলে আমি বলবো যে এটার পারফরমেন্সের মতো এত বেশি খুশি করতে পারেনি আমাদেরকে, আবার খুব একটা বেশি যে হতাশ করে ফেলছে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসাবে তেমনও না। আচ্ছা, ফোনের প্রোস মানে পারফরমেন্স আর কনস মানে ডিসপ্লে আর ক্যামেরার কস্ট কাটিংগুলো অ্যাড্রেস করা শেষ। যারা ফোনে বেস্ট ভ্যালু পারফরমেন্স পেলেই খুশি, বাদবাকি দিকে কস্ট কাটিং তেমন একটা নজরে আসে না, তাদের জন্য নার্জো 70 টার্বো ফোনটা কিন্তু আসলেই বেশ ভালো একটা ডিল হতে যাচ্ছে। বাট আমি বলবো ফোনটা এখনই না কিনতে, একটু অপেক্ষা করেন, দামটা 23 থেকে 24 হাজার টাকার মধ্যে আসুক, তখন একদম এডিসি রেকমেন্ডেশন সিল সহ ফোনটা নিয়ে নিন, জোস একটা ডিল হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তানভীর, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।